মৌসুমের প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রাম। জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগ, চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ঢাকা চট্টগ্রামের মধ্যে আর রাজশাহী এবং রংপুরে হলো দু এক জায়গায় যেতে হবে। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদের ঢেউ বাংলাদেশও। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সারা দেশের ছাত্রলীগের সংহতি পদযাত্রা। এবং উপজেলা নির্বাচনে প্রচারণা শেষ মধ্যরাতে, সমর্থন পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। সম্প্রতি এমপিদেরও পেছনে ফেলেছেন চেয়ারম্যান প্রার্থীরা। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও নেভেনি, সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। বন রক্ষায় প্রশাসন ব্যর্থ বলছেন বিশেষজ্ঞ। এবং রাজশাহীতে শত কোটি টাকার জমি নিয়ে বিপাকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, দখলে নেয়ার তৎপরতায় মেয়র লিটনের ঘনিষ্ঠজন। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমপি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। মৌসুমের প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে বন্দরনগর চট্টগ্রাম। বৃষ্টিতে নগর জীবনে স্বস্তি ফিরলেও ভোগান্তি ফেলেছে জলাবদ্ধতা। এছাড়া কাল বৈশাখী তাণ্ডবে বিভিন্ন সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। সহকর্মী একেএম নাজিমের তথ্য ছবিতে আপন অপুর ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় চট্টগ্রামের আকাশ, বইতে থাকে শীতল বাতাস, আর দুপুর গড়াতেই নামে ভারী বৃষ্টি, সঙ্গে চোখ রাঙায় বজ্রপাত। দাবদাহের পর এমন বৃষ্টি নগরবাসীর মাঝে নিয়ে আসে স্বস্তি, কিন্তু সেই স্বস্তিতে ভাটা পড়ে নগরীর জলাবদ্ধতায়। মুহূর্তেই তলিয়ে যায় নগরীর বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন সড়ক। ভোগান্তিতে পড়েন প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া মানুষ। অল্পতে বৃষ্টি হলে চট্টগ্রাম শহরে পানি উঠে যায়। আবার আমরা পরীক্ষা দিয়ে বের হলাম, এখন বাসা যেতে পারতেছি না, খুব কষ্টে আছি। নালা কাছে হয়ে যেত, নালাটা ড্রেসিং হইতো, তাহলে আমরা মোটামুটি ঠিকভাবে চলাফেরা করতে পারতাম। বৃষ্টিতে এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তো পানির অবস্থা তো ভালো না, পানি তো উঠে গেছে, রাস্তা নালা পরিষ্কার হয় নাই, সেই জন্য উঠে গেছে। কাজ করতেছে না, যেগুলো কাজ করতেছে ওগুলো শেষ করে নাই। কালবৈশাখীর তাণ্ডবে নগরীর নাসিরাবাদ এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভেঙে পড়েছে দুটি বৈদ্যুতিক খুঁটিও, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাহত হয় যান চলাচল। বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চট্টগ্রাম নগরী। বহু বছর থেকে এমনটা হয়ে আসলেও নেই কার্যকর পদক্ষেপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া প্রতিবাদের ঢেউ লেগেছে বাংলাদেশও। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাবেশে গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের বিচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানান নেতারা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। স্লোগানে মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফিলিস্তিনের উপর ইসরায়েলের চলমান হামলা ও বর্বরতার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি। মধুর ক্যান্টিন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্য পর্যন্ত পদযাত্রায় অংশ নেন হাজারো ছাত্রলীগ নেতাকর্মী। সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানান ছাত্রলীগ নেতারা। এ বর্বরতার কারণে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের শাস্তির দাবি জানিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক এবং সেই জন্য আজকে ছাত্রলীগের এই আন্দোলন। সারা বিশ্বে মুসলমানদের প্রতি যে প্রতিহিংসা এবং যে নিপীড়ন চলছে, আমরা এর বিরুদ্ধে সবাই মিলে একতাবদ্ধ হয়েছি। ইসরায়েলের যে অবৈধ যে আগ্রাসন চলছে ফিলিস্তিনের উপরে, এর বিরুদ্ধে আমরা সকলেই বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। নিরীহ ফিলিস্তিনিদের উপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেয়া ফিলিস্তিনের শিক্ষার্থীরা। দুঃসময়ে বাংলাদেশের এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। I want to send my
for those students who couldn't pursue their dreams, for the students who couldn't come out of home to go and pursue their dreams. I will thank the Student League of Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. Thank you for everyone today. আগ্রাসনের জন্য যেসব দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে তাদের দমন নীতি থেকে সরে আসার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। কলম্বিয়ান ঢেউ গোটা বিশ্বের তারুণ্যকে আজকে প্রভাবিত করছে। আমরা সেই জায়গা থেকে সেই মার্কিন ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছি। একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়, যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশি অনেক শিক্ষার্থী সেখানে সাসপেনশনের শিকার হয়েছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। ফিলিস্তিনের উপর অমানবিক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ারও দাবি জানায় ছাত্রলীগ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি ও গাজায় হামলা বন্ধে সারা বিশ্বের ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে ঢাকার বাইরেও জেলায় জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রাও করেন তারা। জেলার সহকর্মীদের তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি, গাজায় হামলা বন্ধে ও সারা বিশ্বের ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। ফিলিস্তিনদের স্বাধীনতা দাবিতে পতাকা মিছিল ও পদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ সময় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দাবিতে বগুড়ায় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন, ছাত্র সমাবেশ ও পদযাত্রা করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগ জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে। পরে পদযাত্রা ও সংহতি সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবির জন্য আজকে আমরা ছাত্র সমাজ একত্রিত হয়েছি। সারা বিশ্বে ছাত্রদের যে আন্দোলন তার সাথে সংহতি প্রকাশ করছি এবং কি আমরা চাই ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক। এদিন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল করে যশোর জেলা ছাত্রলীগ। ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজকে ফিলিস্তিনের স্বাধীনতার প্রত্যাশা করছি। একই দাবিতে সকালে ফেনীর সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রা করে জেলা ছাত্রলীগ। এ সময় ছাত্রনেতারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি জানান। ফেনীতে প্রায় 1000 ফুট পতাকা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থন জানিয়ে আমরা আজকে একটি পদযাত্রা করব এবং ছাত্র সমাবেশ করছি। পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রলীগ। সেই সঙ্গে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানান। এদিকে চট্টগ্রাম মহসিন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিল শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ জড়ায় চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগ ও কক্সবাজার থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা 12:30 দিকে শুরু হওয়া এই সংঘর্ষ জড়ে টানা 20 মিনিট। এতে পথচারী সহ 12 জন আহত হন। জানা যায় ফিলিস্তিনের কর্মসূচিতে যেতে গাড়ি ভাড়া করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া পটুয়াখালী, নাটোর, সাতক্ষীরা সহ সারা দেশেই ফিলিস্তিনের পক্ষে মিছিল সমাবেশ করে ছাত্রলীগ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্বজুড়ে এত প্রতিবাদের পরও গাজায় গণহত্যার পথে অনড় ইসরায়েল। এবার লক্ষ্যবস্তু রাফার পূর্বাঞ্চল। স্থল অভিযানের লক্ষ্যে সেখানকার 1 লাখ ফিলিস্তিনিকে সরে যেতে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে টানা 3য় সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। মুশরিফা নুজহাতের রিপোর্ট। যে যেভাবে পারছে গাজার পূর্বাঞ্চলের রাফাহ ছাড়ছেন। একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন অনেকে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের পূর্বাঞ্চল থেকে 1 লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই আতঙ্কিত ফিলিস্তিনিরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, প্রাথমিকভাবে রাফাহ শহরের কয়েকটি জায়গা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হবে। তাদের খান ইউনিস এবং আল মুওয়াসি শহরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। রাফায় অভিযান ছাড়া তেল আবিবের সামনে আর কোনো পথ খোলা নেই। রোববার রাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ফোন আলাপে এই কথা বলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত।
উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাফায় স্থল অভিযান উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রমের জন্য কফিনের শেষ পেরেক। জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর শঙ্কা, এই অভিযানের কারণে বহু বেসামরিক ফিলিস্তিনের মৃত্যু দেখবে বিশ্ব। শহরটিতে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য অভিযান একেবারেই অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষোভ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। এই পদক্ষেপ থেকে সরে আসতে নেতানিয়াহুকে আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবন্ধে কিছুদিন ধরেই মিশরের কায়রোয় শান্তি আলোচনা চলছিল হামাস ইসরায়েলি প্রতিনিধিদের। উভয় পক্ষ কিছু দাবিতে অনড় থাকায় চুক্তি চূড়ান্ত হয়নি। হামাস বলছে তারা গাজায় স্থায়ী যুদ্ধবন্ধের বিনিময়ে জিম্মিদের মুক্তি দেবে পর্যায়ক্রমে। সেই সঙ্গে রাফায় স্থল অভিযানের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে নেতানিয়াহু প্রশাসনকে, এমন দাবি মানতে নারাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমাদের জিম্মিদের মুক্তি দিচ্ছে না হামাস। জিম্মিদের ছাড়িয়ে আনতে আমরা নানা উপায়ে চেষ্টা চালাচ্ছি, যা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস এক চুলো ছাড় দিচ্ছে না। তাদের দাবি গাজা থেকে আমাদের বাহিনী সরিয়ে নিতে হবে, তাদের হাতেই ক্ষমতা থাকবে। এসব দাবি ইসরায়েল কখনো মেনে নেবে না। এদিকে টানা তৃতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অব্যাহত আছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। শিকাগো, ভার্জিনিয়া, মিশিগানে একাধারে চলছে আন্দোলন। শনিবার ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ক্যাম্পাসে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। এ সময় স্থানীয় দাঙ্গা পুলিশ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি গ্রেপ্তার করা শুরু করে। শান্তিপূর্ণ বিক্ষোভ মুহূর্তেই রূপ নেয় উত্তেজনাকর পরিস্থিতিতে। ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তন অনুষ্ঠানে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় নিরাপত্তা রক্ষীরা সেসব শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান স্থল থেকে বের করে নিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে অন্য প্রসঙ্গ। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। শেষ মুহূর্তের গণসংযোগে দম ফেলার ফুরসত নেই প্রার্থী সমর্থকদের। এলাকাবাসীর চাহিদা প্রাধান্য দিয়ে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সোমবার মধ্যরাতেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। তাই শেষ মুহূর্তের বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদে নির্বাচনকে ঘিরে চায়ের স্টল থেকে পাড়া মহল্লা ও শহর জুড়ে প্রচারণায় সরগরম এলাকাগুলো। আমাদের প্রয়োজন একজন মানবিক চেয়ারম্যান, যিনি গরিবের সুখে দুঃখে আমাদের পাশে ডাকার সত্ত্বেও পাওয়া যাবে। যোগ্য প্রার্থী হিসেবে যেন সবাই তাকেই ভোট দেয়, যে যোগ্য তাকেই ভোট দেয়। জামালপুর সদরে ৫ আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়ায় শেষ দিনের প্রচারণায় ভোটারদের দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। আমি প্রচুর আনন্দ পাচ্ছি। সর্বস্তরের মানুষ, সর্বপেশার মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য শুধু তার ৮ তারিখের অপেক্ষায় আছে। কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনে শেষ দিনে চলে জোর প্রচারণা। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুষ্টিয়া সদর উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। এখানে স্বতন্ত্র প্রার্থীর তেমন উপস্থিতি না থাকায় মাঠে একক আধিপত্য আতার। এছাড়া খোকসায় শেষ দিনের প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম রাখে প্রার্থী সমর্থকরা। আগামী ৮ই মে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ৫ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ৩,০৬৫%। বিপরীতে একজন চেয়ারম্যানের সম্পদ বেড়েছে ৪,২০০% বেশি। সোমবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টিআইবি। বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা দেওয়া তথ্যের বিশ্লেষণ জানাতেই রাজধানীর মাইডাসে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনেক প্রার্থীর সম্পদ বেড়েছে অবিশ্বাস্য হারে। অনেক ক্ষেত্রে তা সংসদ সদস্যেরাও ছাড়িয়ে গেছে। ৫ বছরে একজন চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ ৩৩১৯%। 10 বছরে এই বৃদ্ধির হার সর্বোচ্চ ১৮,২৩৩%। তাদের যে সম্পদের বিকাশ হচ্ছে, নির্ভরশীলদের পরিবারের
নির্বাচনদের যে সম্পদের বিকাশ হলো সেটা কিসের ভিত্তিতে হয়েছে সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা কিন্তু নেই আমাদের বসে। আমি যে বিষয়টি এই জন্য উল্লেখ করেছি সেটা হচ্ছে যে এই যে তথ্য প্রকাশের সুযোগটা আমরা আইনগতভাবে পেয়েছি বাংলাদেশে। ইফতেখারুজ্জামান জানান, হলফনামায় যাদের হাজার গুণ সম্পদ বাড়ার তথ্য দিয়েছে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না নির্বাচন কমিশন, দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। তিনি বলেন, জনস্বার্থ নয় বরং ব্যক্তি স্বার্থই প্রাধান্য পেয়েছে প্রার্থীদের কাছে। সেটি যে মূল লক্ষ্য সেটা অর্জনের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র জানতে পারছি, যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকা সম্পর্কিতভাবে কখনই পালন করে না বা তথ্য প্রকাশের পরও কখনই ব্লক করেছেন, এরকম কোনো দৃষ্টান্ত নেই। নির্বাচন এখন বিনিয়োগে পরিণত হয়েছে। রাজনীতিবিদদের বাদ দিয়ে রাজনীতিতে ব্যবসায়ীদের অনুপ্রবেশ ঘটেছে বলেও মত দিয়েছে সংস্থাটি। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচন থেকে যেসব মন্ত্রী এমপিরা স্বজনদের বিরত রাখতে দলীয় নির্দেশনা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের বলেন, দেশে ভুয়া ভোটার ও প্রহসনের নির্বাচন করেছে বিএনপি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে এইসব কথা বলেন তিনি। কায়েস রাহাতের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। নানা উদ্যোগের পরও প্রার্থিতা থেকে সরেনি এমপি মন্ত্রীদের অনেক স্বজন। এই অবস্থায় সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, উপজেলায় মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত। যারা এই সিদ্ধান্ত মানেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগে আপনারা, আমি যে বলি সময় মতো ব্যবস্থা নেওয়া। আওয়ামী লীগে গত জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা কতজন এমপিকে বাদ দিয়েছি এটা আপনি মনে করেন যেটা একরকমের শাস্তি না? আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো ভাবে, এটা এখনই হবে, নির্দিষ্ট একটা টাইমে হবে, তার সময় মতো। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন বর্জন করায় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলটি সবসময় প্রহসনের নির্বাচন করেছে, গণতন্ত্রের প্রতি তাদের কখনোই আগ্রহ ছিল না। বাংলাদেশের গণতন্ত্রকে ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত ধ্বংস করেছে বিএনপি। প্রশাসনের নির্বাচন ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার, হ্যাঁ না ভোটে ১১৪% হ্যাঁ ভোট, এসব কিন্তু তাদেরই সৃষ্টি। কাদের বলেন, দেশে সবচেয়ে বেশি ভুয়া ভোটার তৈরি করেছে বিএনপি। জানান, তাদের কথিত আন্দোলনে আগ্রহ নেই জনগণের। ২৩ জুন দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণপত্র বিএনপিও পাবে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। মুখোশের আড়ালে ভয়ঙ্কর অপকর্ম, রিমান্ডে ভয়াবহ তথ্য দিচ্ছেন মিল্টন সমাদ্দার। আশ্রমের মানুষের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন। খাদ্যপণ্য থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ ও মূল্যস্ফীতির দায়ে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব ও নবী খান, সোহেল সহ সব বন্দী নেতাকর্মীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ কথা বলেন তিনি। দাবি করেন, আওয়ামী লীগ লুটপাট করেছে বলে জনগণের সমর্থন শূন্যে নেমেছে। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানাকে ছিনিয়ে নেওয়া, এই কারণে তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণ খেলাপি মানুষ, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এটা আওয়ামী লীগকে ঘিরে আছে। এদেরকে তো জনগণ পছন্দ করে না।
আর এই লোকগুলোই যদি আওয়ামী লীগের পাশে থাকে, সরকারের পাশে থাকে, তাহলে তো জনগণ থাকবে না। দীর্ঘ ৪৮ ঘন্টার চেষ্টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এখনও সম্পূর্ণ আগুন নেভেনি। বন কর্মকর্তারা জানিয়েছেন তারা এখনই বন ছেড়ে যাবেন না, আরও ২-৩ দিন পর্যবেক্ষণ করবেন। বাগেরহাট থেকে সহকর্মী এস সোহানের তথ্য ছবিতে থাকছে রিপোর্ট। অবশেষে নিয়ন্ত্রণ এসেছে সুন্দরবনের আগুন। সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকায় সাংবাদিকদের এই কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে আগুন এখনো সম্পূর্ণ নেভেনি। আগামী 2 থেকে 3 দিন পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত 43 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। ফরেস্ট ফায়ার, বুশ ফায়ার এই রিলেটেড বিষয়গুলি নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে, তারপরে ইনশাল্লাহ আমরা নির্বাপন দিতে পারবো। এদিকে দুপুরের দিকেও বনের মধ্যে ধোঁয়া উঠতে দেখা গেছে। বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিটের সদস্যরা ধোঁয়া দেখে দেখে পানি ছিটাচ্ছেন। ধোঁয়া ফুরিয়ে ফুরিয়ে ওঠে, হ্যাঁ আমরা পানি দিয়া নিয়ন্ত্রণ করছি এবং আমরা বিসরি দেখতে আছি যে কোনো জায়গায় দিয়া কোনো ধোঁয়ার কোনো আভাস পাওয়া যায় কিনা। পরে দেখে কোনোখানে আগুন আবার উঠতে পারে, এই জন্য 3 দিন অপেক্ষা করতেছি। বন কর্মকর্তারা জানিয়েছেন তারা এখনই বন ছেড়ে যাবেন না, আরো 2 থেকে 3 দিন তাদের টিম মনিটরিং করবে। মনিটরিং করে আমাদের নিয়মিত টহল টিম কন্টিনিউয়াস এটা টহল দিবে এবং কোথাও যদি কোনো থাকে সেটা সাথে সাথে অ্যাড্রেস করা হবে। শনিবার বিকেলে খবর পাওয়ার পর সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী ও স্থানীয় 5 শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। জনস্বাস্থ্যের জন্য হুমকি বিটি বেগুন ও গোল্ডেন রাইস, বাজারজাতকরণ এবং উৎপাদন বন্ধের দাবি। রাজশাহীতে শত কোটি টাকার জমি নিয়ে নিরাপত্তাহীনতায় পড়েছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। তার জমি দখলে নিতে তৎপরতা চলছে বলে অভিযোগ। এই তৎপরতায় নাম এসেছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আওয়াল এবং মেয়রের ঘনিষ্ঠ 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমনের। পুলিশের কাছে জিডি করেও ফল না পাওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। শত কোটি টাকার জমি দখলদারদের হাত থেকে বাঁচাতে মরিয়া এক সাবেক পুলিশ কর্মকর্তা। তার অভিযোগের আঙুল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আওয়াল ও মেয়রের ঘনিষ্ঠ 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমনের বিরুদ্ধে। পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিনের দাবি, আওয়াল ও সুমনের লোকজন তাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমাকে 19 নম্বরের ওয়ার্ড কাউন্সিলর সুমন 3 বার লোক পাঠায় তার সাথে দেখা করার জন্য। আমাকে টেলিফোনে জানালেন যে আপনার যে জমি আছে আমাদেরকে অর্ধেক জমি দিয়ে দিতে হবে। মেয়র মহোদয়ের আপনার ওই যে ব্যবসায়িক পার্টনার, তার ম্যানেজার পরিচয় দানকারী আমাকে রাত্রে টেলিফোন করে বলছে যে এরকম জমি আপনাকে দিয়ে দিতে হবে অর্ধেক, না দিলে অসুবিধা আছে। 4 জন আসলো, এসে বললো যে এরা এটা কার রুম, ওটা কার রুম। তা সারা রুম প্রথমে খুললাম, কে বারে বারে আসছেন আপনারা, তো আপনাদের পরিচয়টা দিবেন। তখন বলছে যে আমরা ডিবির লোক। ডোয়ার আছে সব খোলা, 4 জন মিলে সব খুললো, উল্টা পাল্টা সব করলো। আওয়াল ও সুমনের তৎপরতা থেকে বাঁচতে প্রথমে থানায় সাধারণ ডায়েরি করেন। মেয়রের ঘনিষ্ঠ আওয়াল ও সুমন জমি দখলে নিতে না পেরে সিটি কর্পোরেশনের মাধ্যমে অধিগ্রহণের ব্যবস্থা করেন। এ নিয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। এতে জিডির সঠিক তদন্ত ছাড়াই প্রতিবেদন দাখিলের অভিযোগ এনেছেন তিনি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করলে রুল জারি হয়। রুল জারির পরেও ডিসি অফিস থেকে আমাকে 7 ধারা জারি করা হয়। 7 ধারার মহামান্য আদালতকে অবগত করলে স্থগিত করে দেয়। 10/3/2024 তারিখে নথিজাত করা হয়েছে। সেই আদেশের বিরুদ্ধে আমরা মহামান্য মহানগর দায়রা জজ আদালতে আমরা রিভিশন ফাইল করছি। তবে শামসুজ্জামান আওয়াল ও তহিদুল হক সুমনের দাবি, জমিটি কবরস্থানের জন্য অধিগ্রহণ করতে চায় সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন আপনার গরুস্থান করার জন্য একটা জায়গা,
ওখানে একটা জিডি করেছে না কি করে শাপলা 21 সালে আমাদের সিটি কর্পোরেশনে আপনার জিএম মিটিং এর মাধ্যমে অধিগ্রহণের প্রস্তাব হয়। পরবর্তী সময় ওনার জমি অধিগ্রহণ নোটিশ কোনো কিছু সিটি কর্পোরেশন বা আমরা দেয়নি, যে জিডি করেছে যে ওনার জমি আমরা অধিগ্রহণ করতে যাচ্ছি, কিন্তু মুরসাল মজা ওটা আমার ওয়ার্ডেও না। সিটি কর্পোরেশন জমি অধিগ্রহণ করতে চাইলেও পুলিশ কর্মকর্তা শামসুল আরফিনের ওই জমির অবস্থান জেলার পাবনা উপজেলার মধ্যে, যা সিটি কর্পোরেশনের সীমানার বাইরে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।